চাটুর্যদের রোয়াকে বসে পটলডাঙ্গার টেনিদা বেশ মন দিয়ে তেলেভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি দুটো বেগুনি মুখে পড়ে দিয়ে বললে, এই যে শ্রীমান পেলারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তো তোর যে টিকিটাও দেখতে পেলুম না। বলি ব্যাপারখানা কি? আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কীরকম দেখলি? খাসা ডিলা গ্র্যান্ডি মেভাস্টাফেলিস যাকে বলে। হাতি, বাঘ, সিঙ্গি, ফ্লাইং ট্রাপিজ, মোটরসাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সব চাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট ধরালো। আরে ছ ছ, টেনিদা নাকটাকে কুঁচকে পাতিনেবুর মতো করে বললে, রেখে দে তো শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্ধর বাবুর একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন, তার কথা কোথায় লাগে তো সার্কাসের শিম্পাঞ্জি। নস্যি, স্রেফ নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে বললুম, রামগিদ্দরবাবু কোথায় দেখালেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি, পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরে আমিও বড় কয়েকটা হনুমান দেখেছিলুম। দুত্তর পুরী, ওগুলো আবার মনীষী তুই হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছে, গলায় একটা করে মাদুরি পুড়িয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড়? সে কোথায় আবার? তাই যদি জানবি তাহলে পটলডাঙ্গায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? নে গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রু টেপ এঁটে চুপটি করে বসে থাক। বকের মতো বক বক করিস নি। বক তো বক বক করে না, ক্যাঁ ক্যাঁ করে। চুপ রাও। বক 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 করে না, তাহলে তো কোনোদিন বলবি যে কাক কাকা করে না, পাঠার মতো ভ্যাবা করে ডাকে। হয়েছে হয়েছে, তো তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি, মন দিয়ে রামগিদ্ধর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিদ্ধর বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন, মানে পুল টুল রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে। সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। কুলি, তাঁবু, জিপগাড়ি এইসব নিয়ে সে এক এলাহি কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিদ্ধর তাঁবু ফেলেছেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর উপরে একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকালে সেখানে জিপ নিয়ে রামগিদ্ধরবাবু কাজ দেখতে যান। জঙ্গলে তার হনুমান, গাছে গাছে তাদের রাস্তা, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার ওপরে আর ভরসা রাখবে বল? কুলেরা অবশ্যই মাঝে মধ্যে ঢোল আর খঞ্জনে বাজিয়ে রামাহো রামাহো বলে গান গাইতো, কিন্তু সে বিকট চিৎকার শুনে আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিদ্ধরবাবু চাপাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনের গাছের ডালে বসে একটা গোদা হনুমান জুলজুল করে দেখাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ। কাঙালকে কিছু দিয়ে দিন দাতা, ভাবখানা এইরকম। রামগিদ্ধরবাবু ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমানজি সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একেবারে সামনের দিকে ঝুঁকিয়ে দিল, যেন বললে সেল্লাম হুজুর। তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল। পরের দিন রামগিদ্ধরবাবু যেই খেতে বসেছেন, ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্ধর তাকে একটা চাপাটি দিলেন। সেও তেমনি করে তাকে সেলাম দিয়ে চাপাটি এনে উধাও হলো। এমনি চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়, যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনোদিন একখানার বদলে দুখানা চাপাটিও চায় না, মানে সেই বর্ণ পরিচয়ের সুবোধ বালক গোপালের মতো আর কি, যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিল, চলছিল বেশ। রামগিদ্ধরবাবু একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আসে সেদিকে তার খেয়ালই নেই। ধীরে সুস্থে সবকটা চাপাটি চিবুলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটা সোটা গোপজোড়া মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন, অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপারটা কী যে হলো ভালো করে ঠাহর করার আগেই রামগিদ্ধবাবু দেখলেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা ল্যাজ একবার চাবকের মতো দুলে গেল, হুপ করে শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও
কোথাও আর কিচ্ছু নেই। দু একজন কুলি হৈ হৈ করে উঠল, ঠাকুর হাই হাই করতে লাগলো, আর রামগিদ্ধর সির্ফ হা করে রইলেন। हैं? ऐसा बेईमानी? रोज रोज हतोच्चारा हनुमान को चपाटी खिलाচ্ছি আর সে কিনা ऐसा बदतमीज। আর কোনো জানোয়ার হলে রামগিদ্ধর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির যদভাই তো, তাকে তো আর গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগের চোটে রামগিরধর মুখের এক গোছা গোফি টেনে ছিঁড়ে ফেললেন। বললেন, দাঁড়াও রামগিদ্ধর চৌধুরী, খাস বালিয়া জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এখানে সব চাইতে ঝাল যে মির্চাই মানে লঙ্কা পাওয়া যায়, তারই বাটনা করো ছটাকখানেক, আর তাই দিয়ে তৈরি করো দুখানা চাপাটি, তারপর আমি দেখিয়ে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে, মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিদ্ধর সেই লঙ্কা বটাবর্তী চাপাটি দুটো খানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো, হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিল চাপাটি, রোজকার মতো সেলাম করলে, তারপরেই টুপ করে গাছের ডালে। রামগিদ্ধরের কুলিরা তার দুপাশে লাঠি হাটে দাঁড়িয়ে রইল, যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ হতে লাগলো। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উড়তে লাগলো চারিদিকে। মানে দ্বিতীয় হনুমানের মুখ পুড়ল, আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো, আর নিচ থেকে সদল বলে রামগিদ্ধর হাসতে লাগলেন। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। রামগিদ্ধরের চাপাটি লুট, মানুষ চেন না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়ল কে জানে। আর রামগিদ্ধরও আরও আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্ট হাসে হেসে তার জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণের রাবণের যে কী দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন তখন। টের পেলেন বিকেলে। কাজ দেখে যখন ফিরে আসছেন, বনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরঝির হাওয়া বইছে, চারিদিকে পাখি টাকি ডাকছে। রামগিদ্ধরের মেজাজটাও ভারী খুশি রয়েছে। আস্তে আস্তে জিপ চলছে, আর রামগিদ্ধর গুনগুন করে গান গাইছেন। अरे हाँ वन में चले रामचंद्र जी, साथ में चले लक्ष्मण भाई, वन में चले रामचंद्र, साथ में चले लक्ष्मण भाई। এই সময় জিপের ড্রাইভার বাটকল সিং বললে, अरे ए कौन बेकुबेर कांडा? রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখানে যাই কি করে? রামগিদ্ধর দেখলেন তাই বটে, ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট বটটি যেন একেবারেই ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বটকুল সিং। বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল, আর বললে বিশ্বাস করবে না পেলা, তুপতাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিদ্ধর বাবুর জিপ গাড়ি ঘেরাও করে ফেলল। দ্বিতীয় লঙ্কাকাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখি তো বাটুল সিংয়ের হয়ে গেছে, সে আর আরে বাপ বলে বন বাদর ভেঙে দৌড়। রামগিদ্ধরও জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে চাপটে ধরলেন। বাবারে মারে গেছিরে বলে পরিত্রাহী হাঁক ছাড়লেন রামগিদ্ধর, কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দেখি? দুটো হনুমান তার দোকান শক্ত করে পাকড়ে ধরল, একটা তার দুগালে ঠাই ঠাই করে বেশ কবার চড়িয়ে দিল। আরে জান গিয়া রে, গিয়া রে, গিয়া 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 বলে যেই রামগিদ্ধর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন, সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিদ্ধরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিল। কোন চাপাটি বুঝেছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2রা নম্বরের চিজটি। জিভে সেটা লাগতে না লাগতেই রামগিদ্ধরের মুখে যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষুনি দুগালে ধাম ধাম করে 2 থাপ্পড়। অগত্যা রামগিদ্ধর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতের 150টি চাটি খেলে রামগিদ্ধরও রামেদর হয়ে যাবেন, কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো।
মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে, একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিদ্ধর কেবল তার স্বরে বলতে পারলেন, জয়। তারপরেই সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাটকুল যখন ফিরে এলো, তখন হনুমানের এতটুকুও চিহ্ন কোথাও নেই। কেবল রামগিদ্ধর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপরেই সেই চাপাটির চোট সামলাতে পাক্কা একটা মাস হাসপাতালে। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গপ্প আর করিসনি। আসল খেল দেখতে চাস তো সোজা কিওনঝড়ের জঙ্গলে চলে যা। এই বলে পটল ডাঙার টেনিদা আমার চাঁদিতে কড়াং করে একটা গাঁটটা মারলো, আর তারপরেই 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল।